জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছে আমি সিউল আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্র সংস্কার করতে চার সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে ইসির উপসচিব দেওয়ান মোহাম্মদ সারওয়ার জাহান স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়। স্থানীয় সরকার, কারিগরি ও শিক্ষা মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোট কেন্দ্র এবং আগামী নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্রগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নেই এবং ছোটোখাটো মেরামত প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার করার নির্দেশ দিয়েছে ইসি। আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে চার সচিবকে। বিগত সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 44,000-এরও বেশি। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে। ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন সম্ভব। লন্ডন থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোজার আগে নির্বাচনের জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে, রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস। তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বিএনপির বৈঠক শেষে কথা বলেন তিনি। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে, অস্বীকার করা বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশেষ করে, সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে আসলে মানুষ যত দোষী দেখ বিএনপিকে, আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতার জন্য পরবর্তী সংসদের উপর নির্ভর করতে হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত কল্যাণ রাষ্ট্রের বাজেট শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। তো বাজেট যদি 18 কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায়, সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি, এটা গতানুগতিক বাজেট। তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেয়া যায়? দেয়া যায় না। নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায়, ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না। শপথ ছাড়াই ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মেয়র হিসেবে আনুষ্ঠানিক সভা করেছেন ইশরাক হোসেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের উচিত নিরপেক্ষতা বজায় রেখে মেয়র পদ বুঝিয়ে দেওয়া। সোমবার দুপুরে ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় ব্যানারে লেখা ছিল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মাননীয় মেয়রের মতবিনিময় সভা। সভায় তিনি কর্মকর্তাদের মশক নিধন সফল করতে দিক নির্দেশনা দেন। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে গত 14 মে থেকে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে আসছিলেন তার সমর্থকরা। দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকেই সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল।
এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। এক সপ্তাহের মধ্যে মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ দাখিল হয়েছে। সে অভিযোগ আমলে নিয়ে আজ শুনানির জন্য দ্বিতীয় দিন ধার্য ছিল। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, মানবতা বিরোধী ওই মামলায় ৩ আসামির একজন হাজির হলেও বাকি 2 আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান এবং প্রতিবেশী দেশে অবস্থান করতে পারেন। ট্রাইব্যুনাল এই পরিস্থিতিতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বিরুদ্ধে গুমের উদ্দেশ্যে নির্যাতন ও 2 চোখ তুলে নেওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা। সোমবার ট্রাইব্যুনালে এসে অভিযোগ দেন তিনি। অভিযোগে নির্যাতিত ছাত্রনেতা বলেন, 2016 সালের আগস্ট মাসে ঢাকা থেকে ট্রেনে কুমিল্লায় ফিরে নিজ বাসভবন কালিয়াজুরির উদ্দেশ্যে রিকশা রওনা হন। রাত 1টার দিকে কুমিল্লা 5 আসনের তৎকালীন সংসদ সদস্য এম এ জাহেরের নেতৃত্বে 20 থেকে 25 জন আগ্নেয়াস্ত্রের মুখে তার গতিরোধ করে এবং পরে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে রড দিয়ে শরীর ও মাথায় এলোপাতাড়ি নির্যাতনের এক পর্যায়ে ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি ছুরি দিয়ে ভুক্তভোগীর 2টি চোখ উপড়ে ফেলেন। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। গুম বিষয়ক যে আইন করব, সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। ইরান ইসরায়েল যুদ্ধ পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিকালে বিজিএমইএর কার্যালয়ে 2025-27 মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ইরান ইসরায়েলের যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতে প্রভাব পড়বে। এদিকে পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানান মাহমুদ হাসান খান। বিজিএমইএর সদস্যদের সার্ভিস চার্জ 25% কমানো হবে বলেও জানায় নতুন এই কমিটি। এ সময় বক্তারা বলেন, সংগঠন হিসেবে বিজিএমইএর স্বচ্ছতা নিশ্চিত করা হবে নতুন কমিটির অন্যতম দায়িত্ব। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটার একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। অনেক কাজ আমাদের করতে হবে। তার মধ্যে আমরা অগ্রাধিকার যেগুলো দেব, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এসএমই এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া। চলতি অর্থ বছরে 15 দিন বাকি থাকতেই কন্টেইনার পরিবহনের রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। 2024-25 অর্থ বছরের 15 জন পর্যন্ত আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 31,71,000 TEUs। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বন্দর কর্তৃপক্ষ, সেখানে বলা হয় কন্টেইনার হ্যান্ডেলিংয়ের এই সংখ্যা গত বছরের চেয়ে 4.63% বেশি। গত 2023-24 অর্থ বছরে মোট কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 31,68,000। সে হিসাবে প্রায় 3,000 TEUs বেশি কন্টেইনার এ অর্থ বছরে পরিবহন হয়। এটিকে অভাবনীয় সাফল্য হিসাবে দেখছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরে ডিজিটাইজেশনের কারণে জুলাই গণঅভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা, দুর্যোগ সহ নানা বাধা পেরিয়ে এই সাফল্য এসেছে বলে দাবি তাদের। হামলা পাল্টা হামলার চতুর্থ দিনে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ চলার সময় পরমাণু
নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তেহরানের নেই বলে আবারও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন অবস্থায় চতুর্থ দিনেও ইসরায়েলের হাইফা আর তেল আবিবে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে হাইফার তেল শোধনাগার ও তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রাণ গেছে 20 জনের বেশি ইসরায়েলির। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্য ইসমাইল ফেকরিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদনে সোমবার সকালে কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড। মোসাদের সঙ্গে সহযোগিতায় এবং অর্থের বিনিময়ে গোপন তথ্য পাচার করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানায় 2023 সালের ডিসেম্বরে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো পরিচালিত একটি অভিযানে গ্রেপ্তার করা হয় ইসমাইল ফেকরিকে। এ সময় মোসাদ সদস্যদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শনের অভিযোগে 5টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে প্যারিস এয়ার শো কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে IAI, রাফায়েল, এলবিট, ইউভিশন ও অ্যারোনটিক্স। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আক্রমণাত্মক অস্ত্র সরিয়ে নিতে প্যারিস এয়ার শো কর্তৃপক্ষে জারি করা অবৈধ নির্দেশ উপেক্ষা করা হয়েছে। তাই প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে কালো দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোর স্টল। ফরাসি কর্তৃপক্ষের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। মিসাইল ও গাইডেড বোমা তৈরির জন্য প্রসিদ্ধ IAI, রাফায়েল ও এলবিট। অন্যদিকে ড্রোন তৈরি করে ইউভিশন ও অ্যারোনটিক্স। বিশ্বের সবচেয়ে বড় এয়ার শো ও অ্যারোস্পেস এক্সিবিশনটি আয়োজন করে ফ্রান্স অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।